হ্যালো এভরিওয়ান, আমি চান্দ্রিকা। আজ আবারও চলে এসেছি নতুন একটা গা ছমছমে ভূতের গল্প নিয়ে। আজকের নতুন গল্প অভিশপ্ত ফ্রেম। গল্প পাঠে ও কলমে আমি চান্দ্রিকা। শুরু হচ্ছে আজকের নতুন গা ছমছমে ভৌতিক গল্প। আচ্ছা পেখম, তুই কি অপদেবতাতে বিশ্বাস করিস রে? দেখ ঋতু, বিশ্বাস করি আবার অবিশ্বাস করি। কারণ কি বলতো, দেখ, আমি তো এটা নিজের চোখে কোনোদিন দেখিনি, এই অপদেবতা বল বা প্রেত বল। তাই জন্য বিশ্বাস আর অবিশ্বাসের মাঝে আমি দাঁড়িয়ে রয়েছি। কিন্তু জানিস, আমার মামার সাথে একটা এইরকমই অবিশ্বাস্য ঘটনা ঘটেছিল। কি ঘটনা ঘটেছিল রে পূজা? আচ্ছা, তবে বলি শোন। আমি এই ঘটনাটা জেনেছি বেশ কয়েক বছর আগে। এটা আমারও জন্মের আগে ঘটে যাওয়া একটা ঘটনা। আমার মামা ছোট থেকে খুব চঞ্চল প্রকৃতির। এমন নয় যে সে অবাধ্য ছিল, কথা সবারই শুনে চলতো। কিন্তু মামার খেলার প্রতি খুব আগ্রহ ছিল। খেলার জন্য মামা প্রচুর জায়গায় ঘুরতে যেত বলা ভুল, খেলার জন্যই তাদের টিম লিডারের সাথে ফুল টিম তারা অনেক জায়গায় এক্সপ্লোর করতে যেত টুর্নামেন্টের সুবাদে। মামা তখন কলেজের ফার্স্ট ইয়ারে পড়ে। যখনকার কথা আমি বলছি তোকে, একবার একটা টুর্নামেন্ট খেলার জন্য মামা বাইরে গেছিল। মামা কিন্তু ফুটবল খেলতো, আগেই বলে রাখছি তোকে। এইরকম সেইবার খেলতে গিয়েছিল মালদার একটা জায়গায়। আমার জায়গাটার নামটা সঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। প্রায় দুদিন সেখানে ছিল মামাদের টিমটা। দুদিন বাদে মামা বাড়ি চলে এসেছিল। বেশ ভালোই কাটছিল দিনগুলো মামার। কলেজ, পড়াশোনা, খেলাধুলা সব নিয়ে ঠিকঠাকই ছিল, যেরকম চলে। মালদা থেকে ঘুরে আসার এক সপ্তাহ পর হঠাৎ করেই মামার মধ্যে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। আমার মা আমাকে বলেছিল, আমার দিদা নাকি মাকে বলছিল, জানিস তো, ছেলেটার মনে হচ্ছে ওইখান থেকে ঘুরে আসার পরই কোনো একটা সমস্যা হচ্ছে। ছেলেটা না অদ্ভুত আচরণ করছে। মানে ধর পেখম, মায়ের থেকে যেটা শুনেছি আমি, মামা নাকি রাতে ঠিক করে ঘুমাতো না। রাতে কার সাথে যেন একা একাই কথা বলতো। আমার দিদা নাকি ঘরে এক ছায়ামূর্তির উপস্থিতি অনুভব করেছে বহুবার। তারপর আস্তে আস্তে যত দিন এসেছিল, তত নাকি মামার মধ্যে ভয়াবহ পরিবর্তন হচ্ছিল। মামার খাওয়া দাওয়ার ভঙ্গি পরিবর্তন হয়ে গিয়েছিল। মামাকে খেতে দিলে সে নাকি গোগ্রাসে খেত, মনে হয় যেন কত জন্ম সে খায়নি। প্রথমে দাদু, দিদা, আমার মা ব্যাপারটাকে গুরুত্ব দেয়নি। ওরা ভেবেছিল এখনকার ইয়াং ছেলেপুলে মজা করছে হয়তো, নয়তো কেনই বা তাদের ছেলে এইরকম ব্যবহার করবে। কিন্তু একদিন রাতে একটা বীভৎস ঘটনা ঘটে গেল। রাত তখন প্রায় 12:30। দিদা ঘুম থেকে উঠেছিল বাথরুমে যাবে বলে। এমন সময় হঠাৎ রান্নাঘরের আলো জ্বলতে থাকতে দেখলো দিদা। দিদা আস্তে আস্তে রান্নাঘরের দিকে যেতে শুরু করলো। রান্নাঘরে গিয়ে দিদা যেটা দেখলো, সেটা দেখার জন্য দিদা প্রস্তুত ছিল না। উনি ভয়ে আঁতকে উঠল। দিদা দেখলো রান্নাঘরে থাকা ডিপ ফ্রিজের দরজা খুলে মামা অত রাতে কাঁচা কাঁচা মুরগির মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। সে তার কি বীভৎস রকম কচকচানি আওয়াজ। দিদা চিৎকার করে উঠেছিল ভয়। দিদার চিৎকারে দাদু, মা সবাই নাকি ছুটে এসেছিল সেই দিন। এসে দেখে মামা দিদার গলা চেপে ধরেছে। এই দেখে ওরা খুব ভয় পেয়ে গেল। তাড়াতাড়ি করে মামাকে সরিয়ে এনে সোফায় বসিয়ে রাখলো। ঠিক তখনই নাকি মামা বলল, আমি ওকে ছাড়বো না, আমি ওকে নিয়ে যাব, আমার সঙ্গে নিয়ে যাব।
এটা নাকি খুব বিদঘুটে গলায় বলে ওঠে মামা। মা বলেছিল ওটা নাকি মামার গলার স্বরই নয়। তারপর 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 কি হলো রে পূজা? এরপর নাকি বাড়িতে তাণ্ডব আরো বেড়ে গেল। মানে ধর, মামা নাকি রাত দুপুরে বাড়ির থেকে বেরিয়ে যেত। একদিন, কখনো বা 1.5 দিন বাড়িতে সে ফিরতো না। তাকে প্রথম প্রথম দিদা, দাদু, মা সবাই প্রচুর খোঁজার চেষ্টা করেছিল। তাকে যখন পাওয়া যেত না, ওরা আশা ছেড়ে দিয়েছিল। কারণ 1 দিন 1.5 দিন বাদে মামা আবার নিজে থেকেই বাড়ি ফিরে আসতো। এইরকম ঘটনাটা চলতেই থাকতো দিনের পর দিন। মামার এই বাড়াবাড়ি যখন প্রবল আকার ধারণ করলো, তখন দাদু দিদা ঠিক করলো এর একটা বিহিত করা খুব দরকার, না হলে তারা কেউ বাড়িতে থাকতেই পারবে না। একদিন নাকি মামাকে বাড়ির মেন গেটের বাইরে পড়ে থাকতে দেখে দাদু। মামাকে যখন ঘরে আনতে যাবে, তখন নাকি মামা বলে উঠেছিল যে, তোরা কিচ্ছু করতে পারবি না, আমি ওকে নিয়ে যাব। এই বলে নাকি মামা অজ্ঞান হয়ে যায়। সেই দিনের পর থেকে মামাকে নাকি ঘরে আটকে রেখে দিয়েছিল। যত দিন যেতে লাগলো, মামার তাণ্ডবের পরিমাণ আরো বাড়তে লাগলো। এরপর বাড়ির সবাই মিলে বেশ কিছু তান্ত্রিককে নিয়ে এসেছিল, কিছু যাতে সুরাহা করা যায়। কিন্তু সকলেই ব্যর্থ হলো। একের পর এক তান্ত্রিক এলো গেল, কেউ কিচ্ছু করতে পারলো না। মামার মধ্যে থাকা সেই পিশাচ বলতে থাকলো, কেউ পারবে না, আমাকে ওর থেকে আলাদা করতে কেউ পারবে না। চেষ্টা করে যা, তোরা তোরা চেষ্টা করে যা, কেউ পারবে না। এই বলে সে অট্টহাসিতে ফেটে পড়েছিল। এইভাবেই টানা 1 মাস কেটে গেল। মামার শরীর দিনের পর দিন খারাপ হয়ে যেতে শুরু করলো। এরপর দেখা গেল মামা নিজেকে নিজেই আঘাত করতে শুরু করেছে। কখনো কখনো নিজের হাত পা কামড়ে মাংস তুলে দিচ্ছে। হাতের কাছে নাকি যা ধারালো অস্ত্র পেত তা দিয়েই নিজেকে প্রবল আঘাত করত। যখন সবাই ধরেই নিয়েছিল যে মামাকে আর বাঁচানো সম্ভব নয়, তখন আমার মা তার এক বান্ধবী মানে সবিতা আন্টিকে সমস্ত ঘটনা খুলে বলে। সবিতা আন্টির মা প্যারানর্মাল কেস সলভিং এর ব্যাপারে স্পেশালিস্ট ছিলেন। সবিতা আন্টি তখন বলেন যে আমার মা তো এইসব নিয়ে কাজকর্ম করেই থাকে, আমি মাকে বলে দেখছি যদি তোর কোনো উপকারে লাগে আমাকে। সবিতা আন্টি তার মাকে সব ঘটনা খুলে বলার পর সবিতা আন্টির মা আমার মামা বাড়িতে আসতে চায়। উনি বলেন, আমি যেদিন যাব সেই দিনই সমস্ত ক্রিয়া শেষ করেই আসব। যে ওই বাড়িতে আছে তাকে সরানোর দায়িত্ব সম্পূর্ণ আমার। এরপর একদিন মিতা দিদা ও ওনার 2জন অ্যাসিস্ট্যান্ট মিলে মামা বাড়িতে এলো। মিতা দিদা যেই না মামার বাড়িতে এলো, সাথে সাথে মামার ঘর থেকে তীব্র চিৎকার শুরু হলো। মামার মধ্যে থাকা প্রেত বলতে শুরু করলো, কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু করতে পারবি না আমার। কেন এসেছিস তুই, কেন এসেছিস তুই? এরা কেউ কোথায় লাগালো, কোথায় লাগালো, কেউ কিচ্ছু করতে পারলো না, তুইও পারবি না, তুইও পারবি না। মিতা দিদা সবটাই শুনলো। এরপর সে আমার দিদাকে উদ্দেশ্য করে বলল, আপনি আমাকে রণজয়ের ঘরে নিয়ে চলুন, আমি ওর ঘরে বসে ক্রিয়া সম্পন্ন করব। দিদা তখন কোনো কথা বাড়ানোর অবস্থাতেই ছিল না। মামার ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো তারা। ভেতর থেকে তীব্র বঞ্চনার সুরে সেই আত্মা বলে উঠল, আমার দরজা খুলবো না, আমি দরজা খুলবো না, তোরা আবার কিছু করতে পারবি না, চলে যা, চলে যা, চলে যা। এরপর মিতা দিদা মন্ত্র বলা শুরু করে দিল। উনি বুঝতে পারলো যে এ কোনো সাধারণ প্রেত নয়, এর মধ্যে আছে অশেষ ক্ষমতা। ভেতর থেকে এরপর মামার চিৎকার ক্রমশ বাড়তে শুরু করলো।
সে নিজেকে আঘাত করতে শুরু করলো। মিতা দিদা আরো জোরে জোরে মন্ত্র বলতে শুরু করলো। মন্ত্রপ্রুত জল ঘরে ছিটাতে শুরু করে দিল। প্রায় 10 থেকে 15 মিনিট এইরকম তাণ্ডব লীলা চলেছিল সেই সময় মামা বাড়িতে। এক পর্যায়ে গিয়ে মামা আস্তে আস্তে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। ওই দিদা তখন ঘরে ঢুকে গেল, সাথে ওনার দুজন অ্যাসিস্ট্যান্টও ছিল। এরপর তারা মামাকে কেন্দ্র করে যজ্ঞ করা শুরু করে দিল। যত সময় বাড়তে শুরু করলো, মামার মধ্যে পরিবর্তন বাড়তে শুরু করলো। প্রচন্ড চিৎকার করছিল নাকি মামা সেই সময়। ওই দিদা তখন নাকি বলল, তুই তো আমাকে সরিয়ে দিবি বলেছিলিস, আমি নাকি তোর কিচ্ছু করতে পারবো না, তাহলে এখন কি হলো? সেই প্রেত বলল, আমাকে ছেড়ে দে, কিচ্ছু করিস না আমার। তখন মাইসি আন্টি বলল, কে তুই, কি তোর পরিচয়, ওকে কোথা থেকে পেয়েছিস তুই? ওই প্রেত এতই জেদি ছিল যে সে কিছুতেই বলবে না সে কোথা থেকে মামার ওপর ভর করেছে। মায়ের ওই আন্টি মন্ত্র বলা শুরু করলো। এরপর মন্ত্র বলে তারা জানতে পারলো যে মামা যখন মালদার একটা গ্রামে খেলার জন্য গিয়েছিল, সেখানে কোনো এক মেলাতে মামা গেছিল। ওই মেলা থেকে একটা কাঠের ফ্রেম কিনে এনেছিল মামা। সেই কাঠের ফ্রেমের মধ্যে বেশ কিছু সুন্দর নকশার কারুকার্য করা আছে। বাড়িতে ওই শোপিস করে রাখার জন্য এই জিনিসটা কিনে এনেছিল মামা। ইভেন সেটা বাড়িতে রাখাও রয়েছে। আচ্ছা পূজা, একটা ফ্রেম এত কিছু করে দিতে পারে? হ্যাঁ রে বাবা হ্যাঁ, শোন তারপর কি হলো। মিতা দিদা মন্ত্রের দ্বারা জানতে পারলো উনি নাকি একজন শিল্পী মানুষ ছিলেন। এক সময় ওনার কাজের প্রচলন প্রচুর ছিল, খুব সুন্দর কাজ করতেন তিনি। একদিন বাড়িতে প্রবল অশান্তি হয়েছিল ওনার, সেই ধ্রুব নামক ছেলেটিকে নিয়ে। ধ্রুব হচ্ছে এখানে মামার ওপর যে আত্মাটা ভর করেছিল তার নাম ছিল ধ্রুব। ধ্রুব এরপর আত্মহত্যা করেছিল। আত্মহত্যা করার 1 ঘন্টা আগেই সে এই ফ্রেমটা বানিয়েছিল, যেটা কিনা বর্তমানে মামার কাছেই রয়েছে। এটা ধ্রুবর শেষ কাজ ছিল এবং কাজটা তার খুব প্রিয় ছিল বলে কাজটার প্রতি তার একটা মায়া জড়িয়ে গিয়েছিল। ও যখন মারা গিয়েছিল, ওর আত্মাটা ওই ফ্রেমের মধ্যেই প্রবেশ করেছিল। পরে সেটা কোনোভাবে হাত পরিবর্তিত হয়ে মামার কাছে চলে আসে। ওই আত্মার মানে ধ্রুব নামক আত্মাটার মামার সোলটাকে খুব ভালো লেগেছিল। মামা যেহেতু খুব এনার্জেটিক ছিল, তাই সে মামার দেহকে নির্ভর করে এই বাড়িতে ঢুকে গিয়েছিল। সেই আত্মা কিছুতেই মামাকে ছাড়তে চাইছিল না। এরপর প্রায় টানা 3 ঘন্টা ক্রিয়া করেছিল ওই দিদা ও তার টিম। অবশেষে মিতা আন্টি সাকসেস হয়েছিল ওই প্রেতকে মামার শরীর থেকে আলাদা করার জন্য। ওই প্রেতকে তারা বন্দি করে দিয়েছিল। এরপর মামাকে বেশ কিছু তাবিজ, দেহবন্ধন এই সমস্ত করে দিয়েছিল। মামাকে বলে দেওয়া হয়েছিল সে যাতে কোনো দিন এই তাবিজ কোনো মুহূর্তেই না খোলে। একটা মিনিটের জন্য এই তাবিজ খুলে ফেললে মামার বিপদ হতে পারে, ওই প্রেত হয়তো আবার ফিরে আসতে পারে। মামা এরপর আস্তে আস্তে সুস্থ হয়ে গেল। এই হলো আমার জীবনের শোনা সত্য ভৌতিক কাহিনী। বুঝলি পেখম? হ্যাঁ রে, এটা সত্যি খুব ভয়ঙ্কর, গায়ে কাটা দেওয়ার মতন একটা ভৌতিক ঘটনা। আজ এখানেই শেষ হলো আমার লেখা নতুন গল্প অভিশপ্ত ফ্রেম। গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই লাইক ও কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলের গল্প যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমাদের গল্প সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে। নমস্কার।